ওয়েল, আজকে আমরা কথা বলবো এমন 5টা জাপানিজ টেকনিকের ব্যাপারে যেগুলো ইউজ করলে যে কেউ 99% মানুষদের তুলনায় জীবনে এগিয়ে থাকতে পারবে। তো এবার কোয়েশ্চেন হলো যে জাপানিজ টেকনিকই কেন, কেন অন্য কোনো টেকনিক নয়? আসলে ইউনিভার্সিটি অফ টোকিওর রিসার্চ অনুযায়ী জাপান এমন একটা দেশ যেখানে প্রত্যেক বছর 1,500 বারেরও বেশি ভূমিকম্প হয়। তাছাড়া 1945 সালে জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে 2 বার নিউক্লিয়ার বোম ফেলা হয়েছিল। তারপর 1991 থেকে 2001 সাল অবধি যে সময়টা, ওটাকে জাপানস লস্ট ডিকেড বলা হয়, কারণ ওই সময় জাপান ইকোনমিক্যালি এতটাই বাজে কন্ডিশনে ছিল যে তার কোনো তুলনা হয় না। কিন্তু এত কিছুর পরেও এবং এত ছোট্ট একটা দেশ হয়েও জাপান আজ পৃথিবীর 4th লার্জেস্ট ইকোনমি। আর শুধু ইকোনমির দিক থেকেই নয়, বরং টেক, হেলথ, ডিসিপ্লিন, এই সমস্ত দিক থেকে জাপান বাকি যে কোনো দেশের তুলনায় বহু গুণে এগিয়ে। আর এই দেশটা ভূমিকম্প, নিউক্লিয়ার বোম, ইকোনমিক ক্রাইসিসের মতো এক্সট্রিম সিচুয়েশন ফেস করেও যে মেন্টালি, ফিজিক্যালি এবং ইকোনমিক্যালি এতটা ডেভেলপড, তার পিছনে একটাই কারণ, আর সেটা হলো জাপানিজদের আনব্রেকেবল মাইন্ডসেট। এই মাইন্ডসেট তারা পেয়েছে তাদের প্রাচীন ফিলোসফিকে ফলো করে। আমরা ভারতীয়রা যেমন আমাদের পুরনো সভ্যতা, পুরনো জ্ঞান, ফিলোসফি এই সব কিছু ভুলে গেছি। জাপানিজরা সেরকমটা না করে বরং তারা তাদের পূর্বপুরুষদের তৈরি করা প্রিন্সিপালকে প্রত্যেকটা পদে পদে অ্যাপ্লাই করে বাকি দুনিয়ার তুলনায় এতটা এগিয়ে গেছে। তাদের সেই প্রিন্সিপালগুলো পুরনো সময়ে একটা সাধারণ মানুষকে এক্সট্রা অর্ডিনারি যোদ্ধায় পরিণত করত। আর এই হলো সেই 5টা প্রিন্সিপাল যেগুলো সম্পর্কে এখন আমরা 1 বাই 1 সম্পূর্ণ ক্ল্যারিটির সাথে ডিসকাস করতে চলেছি। এই প্রিন্সিপালগুলো যদি আপনি সামান্যতম নিজের লাইফে অ্যাপ্লাই করেন, তাহলে আমায় কিছু বলতে হবে না, বরং আপনি নিজেই নিজের মধ্যে অসাধারণ চেঞ্জেস দেখতে পাবেন। প্রিন্সিপাল নাম্বার 1 হলো সুগিও। এই সুগিও কথাটির মানে হলো কঠোর ডিসিপ্লিনের সাথে মেন্টালি, ফিজিক্যালি এবং স্কিল ওয়াইজ নিজেকে আরও বেশি স্ট্রং করে তোলা। একজন সামুরাই দিনের পর দিন একই মুভ ডিসিপ্লিনের সাথে প্র্যাকটিস করে যায়। পৃথিবীর বেস্ট অ্যাথলিটরা তাদের জীবনে কখনো ভালো সময় বা কখনো খারাপ সময় এলে, কখনো তাদের শরীর ভালো থাকলে বা কখনো খারাপ থাকলে, তবুও তারা তাদের ট্রেনিং ডেডিকেটেডলি কন্টিনিউ করে যায়। কিছু কিছু বুদ্ধিস্ট মঙ্করা ফিজিক্যালি প্রচণ্ড টাফ ট্রেনিং করে, যেমন কখনো মাইনাস টেম্পারেচারে বাইরে বরফ পড়ছে এমন ঠান্ডায় বসে তারা মেডিটেশন করে। কখনো তারা তাদের বডিকে স্ট্রং আর ফ্লেক্সিবল করার জন্য এমন এমন কিছু মুভ প্র্যাকটিস করে যেটা দেখে সাধারণ মানুষেরা প্রথম দিকে হয়তো ভয় পেয়ে যাবে। আর এইগুলোই হচ্ছে সুগিও, অর্থাৎ নিজের কমফর্ট জোনকে ত্যাগ করে ডিসিপ্লিনের সাথে রেগুলার এমন কিছু প্র্যাকটিস করা যেটার কারণে ধীরে ধীরে বডি এবং মাইন্ড দুটোই স্ট্রং হবে। আজকের দিনে আমরা যতটা সম্ভব কমফোর্টেবল হতে চাই। যেমন ঘরে কিছু বানাতে ইচ্ছে করছে না, তাই জোম্যাটো বা সুইগিতে কিছু একটা অর্ডার করে দিলাম। ঠান্ডা লাগছে বলে গরম জলে স্নান করলাম। একটু গরম লাগলে এসি অন করে ফেললাম। বা বিজনেস করার ইচ্ছে কিন্তু ভয় লাগছে যে সেটা সাকসেসফুল হবে কি হবে না, তাই ওটা ট্রাই না করে যেমন চলছে সেটাকেই অ্যাকসেপ্ট করে নিলাম। আর এইগুলোই হচ্ছে কমফর্ট জোন। কিন্তু প্রাচীন জাপানিজরা জানতো যে কমফর্ট মানুষকে মেন্টালি উইক বানিয়ে দেয়, আর সেই জন্যই তারা সুগিও অর্থাৎ নিজেকে মেন্টালি স্ট্রং করে তোলার বিভিন্ন অ্যাক্টিভিটি প্র্যাকটিস করত। এবার এটা আপনার ক্ষেত্রে যে কোনো কিছু হতে পারে। হতে পারে আপনি যেই নতুন কাজটা করতে চান অথচ সেটা শুরু করতে ভয় পাচ্ছেন, তবুও সেটা করে ফেলা। রিলস দেখে টাইম ওয়েস্ট না করে রেগুলার বই পড়া, নলেজেবল ভিডিও দেখা। এক্সারসাইজ করতে একদমই ইচ্ছে না হলেও রেগুলার প্র্যাকটিস করে এক্সারসাইজের হ্যাবিট তৈরি করা। ঠান্ডার সময় ঠান্ডা জলে স্নান করে নিজের মাইন্ডকে এটা বিশ্বাস করানো যে আপনি যেটা চান সেটা আপনি করতে পারেন। বা এই ধরনের যে কোনো কিছু আপনার সুগিও হতে পারে, যেটার দ্বারা ডিসকমফর্টের মধ্যে থাকতে থাকতে আপনি মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রং হতে পারবেন। প্রিন্সিপাল নাম্বার 2 হলো ইকিগাই। এই ইকিগাই কথাটা এসেছে দুটো জাপানিজ শব্দ থেকে। ইকি অর্থাৎ জীবন, আর গাই অর্থাৎ উদ্দেশ্য। সোজা কথায় ইকিগাই মানে হলো এমন একটা পারপাস বা এমন একটা কারণ যার জন্য আপনি রেগুলার ঘুম থেকে ওঠার মোটিভেশন পাবেন। এখন চারিদিকে মানুষ এত বেশি ডিস্ট্র্যাক্টেড কেন ম্যাক্সিমাম মানুষেরা কোনো গোল ডিসাইড করে নিলেও সেটার উপরে খুব বেশি দিন কাজ করতে পারে না। কারণ হলো যে তারা তাদের ইকিগাই জানে না, অর্থাৎ তারা জানেই না যে তারা সত্যি সত্যি মন থেকে কি করতে চায়। প্রাচীন জাপানিজরা জানতো যে খুশি থাকতে গেলে, হেলদি এবং স্ট্রেস ফ্রি জীবন কাটাতে গেলে আর স্যাটিসফ্যাকশনের সাথে সারা জীবন কাজ করে যেতে হলে
আমাদের সেটাই করা উচিত যেই কাজটাকে আমরা এনজয় করি বা উপভোগ করি। ফর এক্সাম্পল, একজন মানুষ যিনি ঘুরতে যেতে পছন্দ করেন আর তিনি ট্র্যাভেল ব্লগার হয়ে গেছেন। একজন মানুষ যিনি অ্যাক্টিং করতে পছন্দ করেন আর তিনি সেটাকেই নিজের প্রফেশন বানিয়ে নিয়েছেন। বা এমন একজন মানুষ যিনি বাকি মানুষের সেবা করে স্যাটিসফ্যাকশন পান আর তিনি কঠোর পরিশ্রম করে ডাক্তার হয়ে এখন সেটাই করছেন। তো এইগুলোই হলো তাদের ইকিগাই, অর্থাৎ মন থেকে আমরা যেই কাজটা করতে চাই, যেই কাজটাকে করতে আমাদের এক্সটার্নাল কোনো মোটিভেশনের দরকার নেই, সেটাকেই যদি আমরা আমাদের প্রফেশন বানিয়ে নেই, তাহলেই একমাত্র আমরা একটা স্যাটিসফাইড জীবন কাটাতে পারবো। এখন বেশিরভাগ মানুষ কি করেন যে তারা টাকার জন্য কাজ করেন, কিন্তু সেটা এক্সটার্নাল মোটিভেশন, যেই কারণে এখন চারিদিকে স্ট্রেস, ডিপ্রেশন এই সব কিছু বেড়েই চলেছে। আমি বলছি না যে নিজের ইকিগাইকে ফাইন্ড করে কারেন্ট প্রফেশনকে আপনি ত্যাগ করে দিন বা এটা করা খুব ইজি, বরং আমি বলতে চাই যে টাফ হলেও যদি একবার আপনি আপনার ইকিগাই খুঁজে পেয়ে যে কোনো মতে সেটাকেই আপনার প্রফেশন বানিয়ে নেন, তাহলে বাকি জীবনটা আপনি তুলনামূলক অনেক বেশি হাসি খুশি এবং স্যাটিসফাইড থাকবেন। প্রিন্সিপাল নাম্বার 3 হলো কোডাওয়ারি, যার মানে নিখুঁতভাবে এবং গভীর যত্ন সহকারে কোনো কাজকে করা। জাপানে এমন অনেক রামেন শেফ আছেন যারা 10-15 বছর ধরে প্রত্যেক দিন একই প্রক্রিয়ায় স্যুপ তৈরি করেন, কিন্তু তবুও তারা রেগুলার সেই স্যুপটি তৈরির সময় ছোট থেকে বড় প্রত্যেকটা জিনিস খুবই কেয়ারফুলি নোটিস করে সেটাকে দ্য বেস্ট বানানোর চেষ্টা করেন। ফর এক্সাম্পল, স্যুপের ভিতরে সবজিগুলো কতক্ষণ পরে দিলে সেটা পারফেক্টলি কুকড হবে, এক্স্যাক্টলি কতটা নুন দিলে স্যুপের টেস্ট পারফেক্ট হবে, বা স্যুপের যে জলটা সেটার টেম্পারেচার এক্স্যাক্টলি কতটা হওয়া উচিত, এই সমস্ত জিনিস তারা যত্ন সহকারে খেয়াল রাখেন। আবার সেমভাবে ওখানকার ট্রেন চালকরা সময়ের প্রতি এতটাই কেয়ারফুল যে তারা 1 সেকেন্ড আগেও না, আবার 1 সেকেন্ড পরেও না, বরং একদম পারফেক্ট টাইমে ট্রেন চালান। জাপানিজরা রাস্তায় চলাকালীন ফুটপাথ দিয়েই চলেন, গাড়ি চালকরা সিগন্যাল ব্রেক করেন না বা গাড়ি চালানোর সময় সারিবদ্ধভাবে চালান, নিজের লেন ছেড়ে হঠাৎ করে তারা অন্য কোনো লেনে চলে যান না। আবার আপনি দেখবেন জাপানিজদের ঘরের বাইরে যে জুতোগুলো রাখা থাকে সেটাও কিন্তু তারা সারিবদ্ধভাবেই পারফেক্ট ওয়েতে রাখে। আর এইগুলোই হচ্ছে কোডাওয়ারি, অর্থাৎ যে কোনো কাজকে খুব নিখুঁতভাবে করা। আর এই সেম জিনিসটা, অর্থাৎ খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোকেও আমরা যদি মন দিয়ে একদম পারফেক্টলি করার চেষ্টা করি, তাহলে আমরা আমাদের কাজে মাস্টার বা এক্সিলেন্ট হতে পারবো। প্রিন্সিপাল নাম্বার 4 হলো শিকাতা গা নাই, অর্থাৎ যেটা আপনার কন্ট্রোলে নেই সেটাকে যেতে দিন। ওটা নিয়ে ভেবে দুঃখ পেয়ে নিজের টাইম আর এনার্জি ওয়েস্ট না করে বরং সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করুন এবং এখন কি করণীয় সেটা ভাবুন। যেমন ধরুন, ভিডিওর শুরুতেই বলেছিলাম যে ইউনিভার্সিটি অফ টোকিওর রিসার্চ অনুযায়ী জাপানে প্রত্যেক বছর 1,500 বারেরও বেশি ভূমিকম্প হয়, মানে অন অ্যান অ্যাভারেজ প্রতিদিনে 4 থেকে 5 বার। আবার জাপানে 2011 সালে যেই সুনামিটা এসেছিল তার ফলে পুরো শহর জলে ডুবে গেছিল, বহু লোক মারা গেছিলেন, বহু লোকের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছিল। এমন সিচুয়েশানে জাপানিজরা একটাই কথা বলে, শিকাতা গা নাই, মানে যা হবার ছিল তা হয়ে গেছে, কিন্তু এখন কি করে সব কিছু আবার ঠিক করা যাবে সেটার উপর ফোকাস করো। আমাদের সাথেও মাঝে মধ্যে কিছু প্রবলেমেটিক ঘটনা ঘটে, যেমন জব চলে যাওয়া, রিলেশনশিপ নষ্ট হওয়া, বিজনেস লস বা অন্য যে কোনো ধরনের ফেলিয়ার বা লস। আর সেই সব টাইমে আমরা কি করি যে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, ঝামেলা করি, গালিগালাজ করি এবং এই সব করে আলটিমেটলি আমরা আমাদের নিজেদেরই ক্ষতি করি। কিন্তু শিকাতা গা নাই বলে যে যেই জিনিসটা নিজের কন্ট্রোলে নেই সেটার ব্যাপারে বেশি স্ট্রেস না নিয়ে যেটা আপনার কন্ট্রোলে আছে সেটাকে ঠিক করার চেষ্টা করুন, সেখানে নিজের এনার্জি কাজে লাগান। এবার এটাকে প্র্যাকটিক্যালি কী করে করবেন? তো এর জন্য ফালতু নিউজ, লোকের ঝামেলা, গসিপ এইগুলো থেকে দূরে থাকুন। আর তার সাথে নিজের জীবনে এমন কিছু সমস্যা যেগুলো আপনার দ্বারা ইচ্ছাকৃত হয়নি বা যেইগুলো এই মুহূর্তে আপনার কন্ট্রোলে নেই, সেইগুলো নিয়ে টেনশন করা বন্ধ করে সেটাকে অ্যাকসেপ্ট করে এটা দেখুন যে ওই প্রবলেম থেকে বেরিয়ে আবার নর্মাল লাইফে ফিরে আসবেন কি করে। প্রিন্সিপাল নাম্বার 5 হলো ওয়াবি সাবি, অর্থাৎ আমাদের জীবন, প্রকৃতি বা এই পৃথিবী এই সব কিছুর মধ্যে ইমপারফেকশন আছে। জাপানের একটা কালচার হলো যে তারা ভেঙে যাওয়া কাপ বা বোলকে ফেলে দেয় না, বরং তারা সেই ভাঙা টুকরোগুলোকে সোনালি রঙের আঠা দিয়ে পুনরায় জোড়া লাগিয়ে ওই কাপ বা বোলটাকে তারা আরও বেশি সুন্দর করে তোলে। আমাদের জীবনটাও ঠিক ওই রকমই, যে সব সময় সব কিছু আমাদের হিসাবে হবে না, আর এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েই আমাদের এগিয়ে চলতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা ঠিকের উল্টোটা করি,
মানে সব কিছু পারফেক্ট করার চক্করে আমরা প্রথম স্টেপটা নিতেই ভুলে যাই। আমরা ভাবি যে যখন পারফেক্ট সিচুয়েশান আসবে তখনই কোনো একটা নির্দিষ্ট কাজ আমরা শুরু করব। কিন্তু সত্যি বলতে সেই পারফেক্ট সিচুয়েশানটা কখনো কখনো আসে না। আর এটাই হলো ওয়াবি সাবি ফিলোসফি। দেখুন, আমরা ভাবি একটা ব্যবসা শুরু করব বা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করব, কিন্তু তারপর আবার ভাবি যে পারফেক্ট প্রোডাক্ট তৈরি হলে, সেটাকে সেল করার মার্কেট তৈরি হলে তখন গিয়ে আমরা ব্যবসা শুরু করব, বা যখন পারফেক্ট ভিডিও রেডি হবে তখন গিয়ে আমরা ভিডিও পোস্ট করব। কিন্তু এটা খুব বড় ভুল, কারণ ব্যবসা শুরু না করলে পারফেক্ট প্রোডাক্ট তৈরি হবে না। আর কন্টিনিউ ভিডিও বানাতে বানাতে সেগুলো পোস্ট না করতে থাকলে পারফেক্ট ভিডিও রেডি হবে না। তাই আপনি যেটা করতে চান বা যেটা হতে চান সেটার জন্য বেশি চিন্তাভাবনা না করে কাজ শুরু করে দিন। তারপর ধীরে ধীরে সেটার মধ্যে এক্সিলেন্স নিয়ে আসার চেষ্টা করবেন।